এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ও হ্যাঁ, তাই তো, সরি বেব, ভুলে গিয়েছিলাম। নিহার ভ্রুকুচকে এলো। ওপাশ থেকে শান্ত ওর কণ্ঠ শোনা গেল। শান্ত বলছে, এত দেরি করে কেন ফোন দিলে চান্স? জানো আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছি। নিহা থতমত খেয়ে বলল, মানে? মানে আবার কি? তুমি না বললে তুমি আমার জান, তো জানের জন্য অপেক্ষা করবো না তো কার জন্য অপেক্ষা করবো বলো? নিহা এবার খেপে গেল, বলল, এই শান্তর বাচ্চা শান্ত, কি বললেন আপনি? আমি নিহা। ছি ছি, আপনার ক্যারেক্টার এত খারাপ হয়ে গিয়েছে। শেষে কি না চেনা নেই জানা নেই অজানা একটা মেয়েকে জান, বেবি ইত্যাদি বলা শুরু করে দিয়েছেন। শান্ত ক্রুর হাসলো, বলল, কি ভেবেছ তুমি একাই চালাক? আমাকে বোকা বানাতে এসে নিজেই বোকা বনে গেলে। থেমে ফোন নাম্বারটা কার? নিহা চোপসানো মুখ নিয়ে বলল, আমার। ও, তোমার না আগামীকাল এক্সাম আছে? তাহলে কোন আক্কেলে এত রাতে ফোন করে ফাজলামো করতে এসেছো নিহা? 5 মিনিটের জন্যই ফোন দিয়েছিলাম, ভেবেছি 5 মিনিট কথা বলে ঘুমিয়ে যাব। শান্ত ফোনের সময় দেখে নিয়ে বলল, 5 মিনিট ওভার, এবার ফোন রেখে ঘুমাও। কিন্তু কোনো কিন্তু নয়, যদি এখন ফোন না রাখো তবে আমি রাখবো, আর তোমাকে সব জায়গা থেকে ব্লক মারবো। শুধু তাই নয়, দেখা হলে কথা বলবো না। আরে আরে আজব, খালি ব্ল্যাকমেল করবে। রাখছি তো, বাই। গুড গার্ল। নিহা ফোন রেখে দিল। ওপাশ থেকে শান্ত বিড়বিড় করে বলল, বাজি একটা, শিরাই শিরাই শুধু দুষ্টমি বুদ্ধি। হ্যাঁ, এক্সাম শেষ হওয়ার ঠিক 5 মিনিট পূর্বে রোদেলার কেমন যেন অস্বস্তি লাগছিল বিধায় খাতা জমা দিয়ে বেরিয়ে আসে। বাইরে আসতে যেন আরো খারাপ লাগা শুরু হয়। তার পেট কেমন যেন চিনচিন করে ব্যথা করে ওঠে। এই ব্যথা ক্রমশ যেন বেড়ে যায়। সামনে আগানোর মতো 1 ফোঁটা শক্তিও যেন পায় না। সে পেটে হাত দিয়ে ভবনের ফ্লোরে বসে পড়ে। হলের বয়োজ্যেষ্ঠ শিক্ষিকা সকলের খাতা জমা নিয়ে বেরিয়ে আসতে ওর এই অবস্থা দেখে দ্রুত এগিয়ে আসেন। রোদেলার এই অবস্থা দেখে তিনি বুঝতে পারেন রোদেলার লেবার পেইন উঠেছে। ভাগ্য ভালো নিহাও এক্সাম শেষে বের হতে রোদেলাকে এমন অবস্থায় দেখে দৌড়ে আসে। ম্যাম নিহাকে বলে তাড়াতাড়ি যেন ওর বাসার লোককে খবর দেয়, এখনই হসপিটালে নিতে হবে। নিহা দৌড়ে বাহিরে আসে, জানে বাহিরে রোদেলার শ্বশুরকে পাবে। এদিকে রোদেলার পেটে হাত দিয়ে আর না পেরে চিৎকার দিয়ে উঠছে। ম্যাম রোদেলার মাথা কোলে রেখে রোদেলার হাত পা ঘষে দিচ্ছেন যাতে রোদেলা একটুখানি বেটার ফিল করে। নিহা বাহিরে আসতে দেখলো রোদেলার শ্বশুর শাশুড়ি দুইজনেই বাহিরে অপেক্ষা করছেন। নিহা দ্রুত যেয়ে ওনাদেরকে জানালে ওনারা ভেতরে ঢুকে আসেন। যেহেতু পরীক্ষার টাইম শেষ তাই ভেতরে আসতে কোনো সমস্যা হয়নি। অন্যদিকে আজকে নিহার লাস্ট এক্সাম ছিল বিধায় শান্ত এসেছিল। নিহা শান্তকেও নিয়ে আসে, কারণ রোদেলাকে ধরে আগে গাড়িতে ওঠাতে হবে। শান্ত কলেজে ঢুকতে ঢুকতে গাড়ি খবর দিল আগে। গাড়ি কিছুক্ষণের মধ্যে এসে পড়ে। এদিকে ধরাধরি করে রোদেলাকে গাড়িতে উঠানো হয়। রোদেলার পাশে বসে নাজমা বেগম সমানে দোয়া পড়ে যাচ্ছেন, রোদেলাকে সাহস দিয়ে যাচ্ছেন। রোদেলার এমন করুণ অবস্থা দেখে নিহার কান্না এসে পড়ল। মা হওয়া আসলে বড় কঠিন। প্রসব যন্ত্রণা যে কতটা ভয়ানক সেটা একমাত্র একজন মায়ের উপলব্ধি করতে পারবে। সকলে মিলে রোদেলাকে হসপিটালে নিয়ে এসেছে। অন্যদিকে তাহসিনও মিশনে আছে, যার দরুন তাহসিনকে এই খবর জানাতে পারছেন না। তবে এই সময়ে একটা মেয়ের তার স্বামীকে খুবই প্রয়োজন। স্বামীর দেওয়া একটুখানি সাহস, একটুখানি ভরসাও কতটা সাহস যোগায় সেটা তো একজন গর্ভবতী মায়ে ভালো বলতে পারবেন। প্রায় কয়েক ঘন্টা পর ওটি থেকে ডক্টর বেরিয়ে আসেন। ডক্টরের হাতে সাদা তোয়ালে মোড়ানো একটা জীবন্ত প্রাণ। ডক্টরকে দেখে তাজউদ্দিন মাহমুদ, নাজমা বেগম, শান্ত, নিহা সকলে এগিয়ে যায়। তাহসিনের সন্তানকে প্রথমে তাজউদ্দিন মাহমুদ কোলে নেন। কোলে নিয়ে তিনি অপলক তাকিয়ে থাকেন। তার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যেদিন কিনা এই ফুটফুটে শিশুটার বাবার আগমন ঘটেছিল। এভাবেই ডাক্তার এসে ওনার কোলে দিয়ে বলেছিল, আপনার ছেলে সন্তান হয়েছে। এই যে আজও যেমন বললেন, অভিনন্দন, আপনাদের নাতি হয়েছে। তাজউদ্দিন মাহমুদ তাহসিনের পুত্রকে কোলে নিয়ে আজান দিলেন। অতঃপর তাজউদ্দিন মাহমুদের কোল থেকে নাজমা বেগম নিলেন। তারপর একে একে শান্ত, নিহা দুইজনেই তাহসিনের ছেলেকে কোলে নিল। নাজমা বেগম ডাক্তারকে রোদেলার কথা জিজ্ঞেস করলে ডাক্তার জানায় রোদেলা সুস্থ আছে, তবে অচেতন হয়ে আছে। কিছুক্ষণের মাঝে জ্ঞান ফিরে আসবে, আর তখন কেবিনেও শিফট করা হবে। রোদেলা সুস্থ আছে শুনে
উনি চিন্তামুক্ত হলেন। তাসিন ভোর থেকে তার মিশন শুরু করে। গভীর রাতে এলাকা পুরোটা ঘেরাও করে ফেলে। গুলি ছোড়াছুড়ির এক পর্যায়ে তাসিন এবং তার পুরো টিম গ্যাংটাকে আটক করতে সফল হয়। ওদের টিমের সকলের মুখে জয়ের হাসি দেখা যায়। অতঃপর দুপুর 3টায় ওদের নিয়ে রওনা হয় ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। গ্যাংটার সদস্য হচ্ছে 6 জন। এই 6 জনকে আটক করে কনভয় ট্রাকে তোলা হয়। তাদের সাথে মেজর রাশেদ সহ আরো 4 সেনা সদস্য একই কনভয়ে উঠে, আর অন্য কনভয়ে উঠে তাসিন সহ বাকি 6 সেনা সদস্য। প্রথমে মেজর রাশেদের গাড়িটি স্টার্ট দেওয়া হয়, আর সে গাড়ির পেছনেই তাসিনদের গাড়ি চলতে থাকে। সবাই যখন নতুন সদস্যকে নিয়ে ব্যস্ত, তখন নাজমা বেগম তাসিনকে ফোন দিতে ব্যস্ত, কারণ এই খুশির খবরটা তো ছেলেকে জানাতে হবে, তাই না? বার্দ এক ফোন দেওয়ার পর তাসিন ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করলেও নেটওয়ার্ক জনিত সমস্যা থাকায় কথা বোঝা গেল না। নাজমা বেগম ফের ফোন দিল। এবার কথা কিছুটা বোঝা যাচ্ছে। উপাস থেকে তাসিন শুধালো, হ্যাঁ মা বলো, এখানে নেটওয়ার্কে অনেক সমস্যা। বাবা শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলো তুমি। নাজমা বেগম খুশির ঝংকার তুলে বললেন, তোর ছেলে হয়েছে, আমরা হাসপাতালে আছি, তোর সন্তান আর বৌমা দুজনেই সুস্থ আছে। আলহামদুলিল্লাহ মা, আমি পথে আছি, ফিরছি আমি। সাবধানে আয় বাবা, তোর ছেলে তোর অপেক্ষায় আছে। উপাস থেকে তাসিন কি বললো তার শোনা গেল না, তবে বিকট একটা আওয়াজ শোনা গেল, কিন্তু কিসের সেটা বোঝা গেল না। বিকট আওয়াজের চোটে নাজমা বেগম ফোনের এপাশ থেকে কেঁপে উঠলেন। তিনি বললেন, কি হয়েছে বাবা? কল কাটার আওয়াজ শোনা গেল। তিনি ফের কল দিলেন, কিন্তু এবার আর ফোন যাচ্ছে না। উপাস থেকে পরিচিত মহিলা কণ্ঠে ভেসে আসছে, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, দয়া করে আবার চেষ্টা করুন। নাজমা বেগম আরো 2বার চেষ্টা করলেন, কিন্তু একই কথা ভেসে উঠল। নাজমা বেগমের চিন্তিত আনন্দ তাজউদ্দিন সাহেব লক্ষ্য করে এগিয়ে এলেন, শুধালেন, কি হয়েছে? তাহসিনের সাথে কথা বলছিলাম, হঠাৎ কিসের যেন আওয়াজ হলো, এরপর ওর ফোন বন্ধ। হয়তো নেটওয়ার্ক সমস্যা, চিন্তা করো না। তবুও মনটা কেমন খচখচ করছে। তুমি শুধুই টেনশন করছো নাজমা, আল্লাহ ভরসা। আল্লাহ আমার ছেলেটাকে সহি সালামতে ঘরে ফেরাক। নাজমা বেগম মনে মনে ছেলের জন্য দোয়া করতে থাকলেন। যতই হোক মায়ের মন তো, ছেলের জন্য কারণে অকারণে চিন্তা তো হবেই, এটাই স্বাভাবিক। রোদেলাকে কেবিনে শিফট করা হয়েছে। কেবিনে শিফট করার পরেই নাজমা বেগম রোদেলার ছেলেকে কোলে নিয়ে কেবিনে ঢুকেন। এরপর একে একে শান্ত, নিহা, তাজউদ্দিন মাহমুদও কেবিনে আসেন। রোদেলা ওদেরকে দেখে কান্না ভেজা চোখে তাকিয়ে রইল। নাজমা বেগম রোদেলার ছেলেকে রোদেলার পাশে শুয়ে দিল। রোদেলার মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, তাহসিন আসছে, ওর সাথে কথা হয়েছে? রোদেলা কথাটা শুনে বেশ প্রসন্ন হলো। যাক, তাহলে এই সময়টাতে সে তাসিনকে দেখতে পারবে। আচ্ছা, তাসিন ফিরে তার ছেলেকে দেখলে কিরকম অনুভূতি হবে? ছেলেকে যখন কোলে জড়িয়ে নেবে, তার বুক কাঁপবে না? রোদেলা সেই মুহূর্তটা আর অপেক্ষা করছে, যে মুহূর্তে তাসিন আসবে, নিজের ছেলেকে দেখে চক্ষু জোড়াবে। রোদেলা ছেলের দিকে তাকালো, আলতো করে জড়িয়ে ধরলো। এই প্রাণটাকে সে জন্ম দিয়েছে, এটা তার অংশ, তার নারী ছেঁড়া রত্ন। রোদেলার চোখের কোণে পানি জমলো। বাচ্চাটা কেমন চোখ পিটপিট করে রোদেলার দিকেই তাকিয়ে আছে। 17 বছর বয়সে কারো স্ত্রী হলো, আর 19 বছর বয়সে মা হয়ে গেল। সময় কতই না দ্রুত বয়ে যায়। নিহা রোদেলার পাশে এসে শুধালো, রোদ, আমার কিউট প্রিন্সের নাম কি রাখবি? রোদেলা তাকিয়ে বলল, সেটা ওর বাবা এসেই বলবে, যদিও আমাকে আগেই বলে দিয়েছে কি নাম রাখবে। তবে আমি চাই ওর বাবা এসে ওকে কোলে নিয়ে ওর নামকরণটা করুক। ওহো, কি ভালোবাসা! ভাইয়া আসছেন, আর কিছুক্ষণ অপেক্ষা। নিহা শান্ত রোদেলার কথাবার্তা বলছিল। এদিকে তাজউদ্দিন মাহমুদ কিছু বলার উদ্দেশ্যে ঈশ্বরে নাজমা বেগমকে বাহিরে ডেকে নিয়ে গেলেন। হসপিটালের করিডোরের সামনে গিয়ে করুণ কণ্ঠে বললেন, নাজমা, তাহসিনের জন্য দোয়া করো, খবর ভালো না। নাজমা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, কেন, আমার তাহসিনের কি হয়েছে? ওদের গাড়িতে বোমা হামলা হয়েছে, ওরা তো 2টি গাড়িতে গিয়েছিল, একটাতে বোমা হামলা হয়েছে। দোয়া করো তাহসিন যেন সেই গাড়িতে না থাকে, আমার ছেলেটা যেন পানি ভেসে যায়। নাজমা বেগম কান্না করে দিয়ে বললেন, দেখেছ, আমি তোমাকে তখনই বলেছিলাম আমার ছেলেটার কিছু হবে না তো। আজ এত আনন্দের দিনে এটা কি সংবাদ দিলে তুমি? তাজউদ্দিন মাহমুদের চোখের কোণে জল জমেছে। উনি নিজেকে সামলে বললেন, আমি যাচ্ছি, তুমি ওই দিকটা সামলাও,
আর হ্যাঁ, বৌমাকে এখনই খবরটা দিও না, ওকে এই অবস্থায় সামলানো যাবে না। আল্লাহকে ডাকো, নাজমা আমি আছি। সংবাদ মাধ্যমের প্রতিটি চ্যানেলের মুখ্য খবর এখন একটাই, সেটা হচ্ছে সেনাবাহিনীর গাড়িতে বোমা হামলা। অস্ত্র পাচারকারীদের আটক করে ফেরার পথে এই হামলা ঘটে। এতে গাড়িতে থাকা সকলের মৃত্যু হয়। জানা যায় সেই গাড়িতে সেনাবাহিনীর মেজর তাহসিন মাহমুদ সহ আরো 6 সেনা সদস্য ছিল। কারো লাশকে চিহ্নিত করা যাচ্ছে না, কারণ প্রতিটি লাশ টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। দেশ জুড়ে এই খবর ছড়িয়ে পড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। সকলের মুখে মুখে এখন এই খবরই। কর্নেল উসমান সহ সেনাবাহিনীর বাকি টিম এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সড়ক পথে দেরি হবে বিধায় হেলিকপ্টারে ওনারা রওনা হন। সেখানে যে মেজর রাশেদ এবং বাকি 4 সদস্যদের থেকে বিস্তারিত শুনলেন। তাদের ভাষ্যমতে গাড়ি দুটি পরপর রওনা হয়। প্রথম গাড়িতে আটক করা 6 জনকে নিয়ে ওনারা 5 জন রওনা হয়, আর পরের গাড়িতে সেনাবাহিনীর বাকি 7 সদস্য রওনা হয়, যেটাতে মেজর তাহসিন, লেফটেন্যান্ট কবির সহ বাকিরা ছিল। কিছু পথ পেরোতে হঠাৎ ওদের গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। ওনাদের গাড়ি অনেকটা পথ এগিয়ে থাকায় ওনাদের গাড়িতে ক্ষতি হয়নি, ওরা প্রাণে বেঁচে গেছে। এদিকে বোমা বিস্ফোরণ হতেই মেজর রাশেদ সহ বাকি 4 জন এদিকে ছুটে এলো। সে সুযোগে আটক করা 6 আসামি পালিয়ে গিয়েছে। কর্নেল উসমানের সবটা শুনে মাথা নিচু করে রাখলেন। 7 সেনা সদস্যদের একজনও বেঁচে নেই। কারো হাত পা শরীর থেকে আলাদা হয়ে গেছে, কারো মুখ এমন ভাবে পুড়েছে চেনার উপায় নেই। সবার এই ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। রাত তখন 11টা। রোদেলাকে আজ হসপিটালেই থাকতে হবে। সন্ধ্যার দিকে নিহার শান্ত চলে যেত, কিন্তু তাহসিনের এই কথা শুনে আর যায়নি। তবে তাহসিনের গাড়িতেই যে বোমা হামলা হয়েছে সেটা জানে না। নিহা আজ রাতটা হসপিটালে থাকবে, আর শান্ত রাতে তার বাসায় চলে যাবে। নিহা বাসায় কল দিয়ে জানিয়ে দিয়েছে আজ সে রোদেলার সাথে থাকবে। রোদেলার পাশে এখন নাজমা বেগম বসে আছে, নিহা বাহিরে বসে আছে। সে রোদেলার সামনে আসতে পারছে না, কারণ নিহার কথা চেপে রাখার অভ্যাস নেই। দেখা যাবে রোদেলার সামনে গেলেই মুখ ফুরে তাহসিনের কথা বেরিয়ে গেল, তখন কি হবে? তাই সে বাহিরে বসে আছে। তাজউদ্দিন মাহমুদ এখনো কোনো খবর নিয়ে ফিরেননি। নাজমা বেগম বসে বসে দোয়া পড়ে যাচ্ছেন। রোদেলাকে এখনো কিছু জানানো হয়নি। রোদেলা নাজমা বেগমের দিকে তাকালো, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মা, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? নাজমা বেগমের টনক নড়ে উঠল, বলল, না তো। রোদেলা বলল, বাবাকে দেখছি না কেন, কোথায় গিয়েছে? তোমার বাবা আছেন, হয়তো কাছে পিঠে কোথাও আছেন। নিহা কোথায়? ও তো বাসায় যায়নি। নেহা বাইরে বসে আছে, শান্ত বাইরে। ওরা ভেতরে আসছে না কেন? এমন সময় শান্ত ভেতরে এলো, হাতে তার খাবার। সে বাহির থেকে খাবার এনেছে। খাবারের প্যাকেটটা নিহার হাতে দিয়ে বলল সবাইকে বেড়ে দিতে। নাজমা বেগম নাকচ করলেন, তিনি এখন কিছুই খাবেন না। তাও নিহা জোর করে খাবার দিল। রোদেলার ছেলে এতক্ষণ ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠে কান্না শুরু করেছে। শান্তকে কোলে নিয়ে বসে আছে। সবার মতি গতি রোদেলার কাছে ভালো ঠেকছে না। সবাই তার থেকে কিছু লুকাচ্ছে, সেটা ভালো করে বুঝতে পারছে, কিন্তু কি লুকাচ্ছে সেটা বুঝতে পারছে না। রোদেলা নাজমা বেগমের উদ্দেশ্যে শুধালো, মা, উনি কখন আসবেন? নাজমা বেগমের বুকটা যেন মুচড় দিয়ে উঠল, গলা পাকিয়ে যেন কান্না আসছে। নাজমা বেগম কিছু বলার আগে শান্ত বলল, ভাইয়া আসবে তো, পথে আছে। ও। খাবার পাতে তাজউদ্দিন মাহমুদের ফোন এলো। নাজমা বেগম ফোন রিসিভ করতে তাজউদ্দিন মাহমুদ কান্না করতে করতে বললেন, নাজমা, আমাদের ছেলে আর নেই। সে যে গাড়িতে ছিল ওই গাড়িতেই বোমা ব্লাস্ট হয়েছে। কারো লাশই নাকি চেনা যাচ্ছে না, সবার লাশ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তাহসিন আর ফিরে এলো না নাজমা, আমাদের ছেলে আমাদের কাছে ফিরে এলো না। নাজমা বেগম গগন বিদায় চিৎকার দিয়ে কান্না করে উঠলেন। নাজমা বেগমের কান্না শুনে শান্ত আর নিহা বুঝে গিয়েছে। এদিকে রোদেলা উতলা হয়ে গেল, বলল, এই মা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? নাজমা বেগম খাবার রেখে রোদেলাকে সে জড়িয়ে ধরে বললেন, আমার ছেলেটা আর নেই মা, আমি কাকে নিয়ে বাঁচবো? আমার তাহসিন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। রোদেলা তুতলাতে তুতলাতে বলল, কি বলছো মা তুমি এসব? কি আবল তাবল বকছো? তোমার ছেলে নেই মানে কি? উনি তো ফিরছেন। তুমি বলছো না উনি ফিরছেন, তাহলে এখন কেন এমনটা বলছো? নাজমা বেগম কান্নার জন্য কিছু বলতে পারছেন না। এদিকে খবরটাতে শান্তর বুকটা কেমন কেঁপে উঠল। আজ সন্তানের জন্ম হলো, সে একই দিনে প্রায় একই সময়ে বাবার মৃত্যুর খবর এলো।
পৃথিবী এতটা নিষ্ঠুর কেন? নাজমা বেগম সমানে আহাজারি করে যাচ্ছেন। এদিকে নিহাও কান্না করছে। সে কান্না করতে করতে রোদেলাকে সবটা জানালো। রোদেলা পুরো ঘটনা শুনে কেমন স্তব্ধ হয়ে গেল। ঝড় আসার পূর্ব মুহূর্তে প্রকৃতিটা কেমন যেন ভয়ঙ্কর নীরব হয়ে যায়, ঠিক তেমনটাই যেন রোদেলা হয়ে গিয়েছে। রোদেলা হয়তো কান্না করতে চাইছে, কিন্তু তার ভেতর থেকে কান্না বেরোচ্ছে না। কান্না করতে যেন সে ভুলে গেল, এই তো গতকালই তো মানুষটা তার থেকে দূরে গেল। যাওয়ার পূর্বেই ভালোবাসার স্বীকারোক্তিটাও দিয়ে গেল, এমনকি কথাও দিয়ে গিয়েছিল সে ফিরে আসবে। কত স্বপ্ন বুনেছিল না তারা? তাহলে এখন সবাই কেন বলছে তার মাহমুদ সাহেব আর নেই? মাহমুদ সাহেব কথা খেলাপ করার মানুষ তো নয়, তাহলে কেন এমনটা বলছে? মাহমুদ সাহেব তার পুত্রকে কোলে নিবে না? যার জন্য গত 9টা মাস অপেক্ষা করেছিল তাকে ছুঁয়ে দেখবে না? ছেলেটা তার বাবার কোলে চড়ে বাবাকে দেখবে না? কিসব ভুলভাল কথা বলছে এরা। নিহা রোদেলাকে ধরে কান্না ভেজা গলায় বলল, রোদ, এভাবে চুপ করে থেকো না, কান্না করে মনটা হালকা করো, ভাগ্যকে মেনে নাও। রোদেলা অনেকটা সময় চুপ করে থেকে বলল, মাহমুদ সাহেব ফিরবে, ঠিক ফিরবে। সে যে আমার কথা দিয়েছে, সে আর যাই হোক ওয়াদা ভঙ্গ করার মানুষ না, সে ফিরবে, তোমরা দেখিও। রোদেলার কথা শুনে নাজমা বেগম আরো চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। এদিকে শান্ত কি করবে বুঝে উঠতে পারছে না। পরিবেশটা মুহূর্তে কেমন যেন ভয়ঙ্কর হয়ে গিয়েছে। রোদেলার ছেলেও কান্না করে যাচ্ছে। তাসিন তার কাছের কেউ না, অথচ এই কয়দিনে তাসিন রোদেলা ওরা যেন শান্তর আপন হয়ে গিয়েছে। এই যে তাসিনের মৃত্যুর খবর তাকেও পুরাচ্ছে। তারও ইচ্ছে করছে সবার মতো কান্না করতে, কিন্তু সে তা পারছে না, কারণ সে যে পুরুষ মানুষ, পুরুষদের কাঁদতে নেই। শান্ত তাসিনের ছেলের দিকে তাকালো। ছেলেটা বোধহয় বাবা হারানোর খবরটা টের পেয়ে গিয়েছে। আহারে, কি করুণ ভাগ্য! আজ তার জন্ম হলো আর আজই তার বাবাকে হারালো। না তার বাবা তাকে দেখতে পেল, আর না সে তার বাবাকে দেখতে পেল। প্রকৃতি এতটা নিষ্ঠুর কেন? 1 সপ্তাহ পর রোদেলার কাছে নোটিশ আসে কোয়ার্টার ছাড়ার জন্য। রোদেলা কোয়ার্টার ছাড়তে নারাজ। এইখানে তাহসিনের সাথে কত শত স্মৃতি জমে আছে, ভালো মুহূর্তগুলোর সাক্ষী আছে এই কোয়ার্টার। আর সেখানে কিনা এটা ছেড়ে দিতে হবে? আজ সন্ধ্যায় কর্নেল নিজে এলেন ওদের কোয়ার্টারে ওদের সাথে দেখা করতে। রোদেলাকে অনেক বোঝালেন এখানে থাকার নিয়ম নেই, আগামী 2 দিনের মধ্যে এই কোয়ার্টার ছেড়ে দিয়ে নিজেদের বাসায় চলে যেতে। আর তিনি রোদেলাকে আশ্বাস দেন রোদেলা যখন ইচ্ছে তখনই ক্যান্টনমেন্টে আসতে পারবে, এসে কিছুক্ষণের জন্য ঘুরে যেতে পারবে, কেউ বাধা দিবে না। কর্নেল নিজের কথা শেষ করে চলে যান। রোদেলা চুপচাপ বসে থাকে। নাজমা বেগম চোখের পানি কাপড়ের আঁচলে মুছে নিজের রুমে চলে যান। তাজউদ্দিন মাহমুদও চুপচাপ উঠে যান। এদিকে রোদেলা চুপ করে বসে আছে। ঘরে তার ছেলে রুহান ঘুমাচ্ছে। তাসিনের মৃত্যুর খবর যেদিন পেয়েছে সেদিন থেকে রোদেলা একদম চুপচাপ হয়ে গিয়েছে। কেউ ওর সামনে কান্না করলেও কান্না করতে বারণ করে সে, কারণ তার মাহমুদ সাহেব ফিরে আসবে। কারোর সামনে কান্না না করলেও সে সবার অগোচরে ঠিকই কান্না করে। ওয়াশরুমে যেয়ে পানির কল ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করে, যাতে পানির আওয়াজে তার কান্নার আওয়াজ আর বাহিরে বের না হয়। কান্নার শেষে চোখ মুখ ধুয়ে আবার বেরিয়ে আসে। নাজমা বেগম যখন তখনই কান্না করছেন। ছেলেকে হারিয়ে তাজউদ্দিন মাহমুদও ভেঙে পড়েছেন। ছেলের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না। ছেলের লাশটুকু দেখতে পেলেন না। এই খণ্ডগুলিত লাশ খালি চোখে শনাক্ত করা কি সম্ভব? বাবা হয়ে নিজের সন্তানের এমন মৃত্যু কি করে মেনে নিবেন তিনি? ওদের এই বাসাটা কেমন যেন মৃত্যুপুরী হয়ে গিয়েছে। সব সময় নিস্তব্ধতায় ঘিরে থাকে। শুধু নিস্তব্ধতা ভাঙে তাহসিনের ছোট্ট বাচ্চাটার কান্নার আওয়াজে। বাচ্চাটা তার বাবাকে দেখার সুযোগ অবধি পেল না। বাচ্চাটা এমন একদিনে জন্ম নিল যেদিনে কিনা তার বাবাকে চিরতরে হারানোর সংবাদ এলো। এটা যদি সে বড় হয়ে জানতে পারে তখন কেমন লাগবে? রোদেলাকে 2 দিন হসপিটালে রেখে তারপর বাসায় নিয়ে আসা হয়েছিল। ইহা ক্যান্টনমেন্টে এসে গতকাল দেখা করে গিয়েছে। বাবুর কাছে অনেকক্ষণ বসেছিল, অনেকটা সময় কাটিয়ে তারপর চলে গিয়েছে। রোদেলা বসে বসে এখন তাসিনের কথাই ভাবছে। সে যে বিশ্বাস নিয়ে বসে আছে তার মাহমুদ সাহেব ফিরবে। এই যে আজ কর্নেল যখন এসেছেন তখন কলিং বেলের আওয়াজে রোদেলা ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছিল। ভেবেছে তার মাহমুদ সাহেব এসেছে। দরজার উপাশে কর্নেলকে দেখে তার মন ছোট হয়ে গেল। এই তো মাঝে দিয়ে আর একটা দিন, তারপরে তো এই কোয়ার্টারটা একেবারে ছেড়ে দিতে হবে। রোদেলা বসে বসে সে চিন্তাই করছিল। ঘর থেকে ছেলে রুহানের কান্নার আওয়াজে সে কিঞ্চিত নড়ে উঠল। ইদানিং তার বেশ
হ্যালুসিনেশন হচ্ছে। যখন তখন তাসিনকে দেখতে পাচ্ছে। তারপর যখন বুঝে তাসিন নেই, তখন আবার বুকটা মুচড়ে উঠছে। ছেলের কান্নার আওয়াজ পেয়ে রোদেলা উঠে রুমে চলে গেল। ছেলেকে কোলে নিয়ে বলল, উঠে পড়েছো কেন তুমি? তোমার ছোট্ট সোনা পাখিটা উঠে পড়েছে? কান্না করছো কেন? তোমাকে না বলেছি কান্না করবে না, বাবার মতো সাহসী হবে। 10 দিনের ছোট্ট ছেলেটা কি আর মায়ের কথা বুঝে? তবু মায়ের ঠোঁট নড়া দেখে সে মুখে আঙ্গুল পুরে তাকিয়ে রইল। আঙ্গুল চুষে হয়তো বোঝাতে চাইছে তার খিদে পেয়েছে। রোদেলার কি আর অত দিকে খেয়াল আছে? রোদেলা তো তার কথা বলতেই ব্যস্ত। রোদেলার ছল ছল নয়নে তাকিয়ে বলল, তুই এমন একটা দিনে পৃথিবীতে এসেছিস যেদিন কিনা তোর বাবা হারিয়ে গেল। কেন তোকে এমন দিনে আসতে হলো? সুখ নিয়ে এসেছিলি, অথচ দুঃখ হয়ে থেকে গেলি। কতটা দুর্ভাগা হলে নিজের জন্মদিনে বাবার মৃত্যুর সংবাদ শুনলি। তোর বাবা তোকে নিয়ে কতটা স্বপ্ন বুনেছিল জানিস? যেদিন সে জানতে পারলো তার একটা অংশ আমার গর্ভে আছে, সেদিন কতটাই না খুশি হয়েছিল। তোর নামটাও ঠিক করে রেখেছিল, কতটা গর্বের সাথে বুক ফুলিয়ে বলেছিল তাহসিন মাহমুদের ছেলের নাম হবে তাহজিব মাহমুদ রুহান। সম্পূর্ণ নামের অর্থ শিষ্ট, ভদ্র আর কোমল হৃদয়ের। তার নামের মাঝেই তার চরিত্র ফুটে উঠবে। যেদিন তোর নাম ঠিক করা হলো সেদিনও তোর বাবার উপর দিয়ে কত বড় একটা বিপদ বয়ে গেল। আর যেদিন তুই এলি সেদিন তোর বাবা চিরতরে হারিয়ে গেল। তোর ভাগ্যটা এত খারাপ কেন বলতে পারিস? কথাগুলো বলতে বলতে রোদেলা কান্না করে দিল। রোদেলার কান্না দেখে ছোট্ট রুহানও কেঁদে ফেললো। রোদেলা রুহানের কান্না থামানোর চেষ্টা করলো। এবার তার বোধ এসেছে ছেলের খিদে পেয়েছে, তাই সে ছেলেকে ফিডিং করালো। রুহানের পেট পড়লে এবার সে চুপচাপ শুয়ে থাকলো। চোখ বড় বড় করে ছাদের দিকে তাকিয়ে আছে আর ঠোঁট বাঁকা করে হাসছে। রোদেলা ছেলের হাসি মাখা ঠোঁটের দিকেই তাকিয়ে আছে। নাজমা বেগম রোদেলার রুমে এলেন। নাতিকে জাগনা পেয়ে কোলে তুলে নিলেন। শাশুড়িকে দেখে রোদেলা উঠে বসলো। নাজমা বেগম রুহানকে কোলে নিয়ে বসলেন। রোদেলা বলল, মা, এতটা মন খারাপ করে থেকো না তো। তোমাকে তো বলেছি উনি ফিরে আসবেন, তাও কেন বুঝতে পারছো না? বাড়িটা কেন মৃত্যুপুরীর মতো বানিয়ে রেখেছো? নাজমা বেগম সে কথার জবাব দিলেন না। তিনি ভালো করে জানেন রোদেলার মনের অবস্থা ভালো না। নাজমা বেগম বললেন, আস্তে আস্তে সব গুছিয়ে নে মা, পরশুদিন আমরা আমাদের বাসায় চলে যাব। রোদেলা ছোট্ট করে বলল, আচ্ছা। নাজমা বেগম রুহানকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেলেন। তাজউদ্দিন মাহমুদ রুমে আছেন। ছেলের সুখে সারাটাক্ষণ কাতর হয়ে থাকেন। নাতিকে তেমন করে সময় দেওয়া হয় না। যদি ওকে পেয়ে মানুষটা একটু হলেও ছেলের সুখ কাটাতে পারে। নাজমা বেগম যাওয়ার পর রোদেলা উঠে চলে গেল বারান্দায়। বারান্দায় দাঁড়িয়ে পদ্মবিলের জলাশয়ের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আর মাত্র একটা দিন, তারপরে এই ক্যান্টনমেন্ট থেকে বিদায়। সাথে বিদায় জানাতে হবে এই কোয়ার্টারকে। এই বারান্দায় দাঁড়িয়ে হয়তো আর ওই পদ্মবিল দেখা হবে না। আমাদের সকল স্মৃতি মুছে দিয়ে এই রুম অন্য কেউ এসে শিফট হবে। হয়তো তাদের নিত্য নতুন স্মৃতি যুক্ত হবে। তাদের স্মৃতির মাঝে আমাদের সকল স্মৃতি একে একে মুছে যাবে। থেমে, মাহমুদ সাহেব, এমনটা না হলে কি খুব বেশি ক্ষতি হতো? কত সুন্দর করে, কতটা যত্ন করে, ভালোবেসে সংসারটা গুছিয়ে নিয়েছিলাম। একটা ঝড় এসেই সবটা লন্ডভন্ড করে দিল। আমি তো আপনাকে বলেইছিলাম, আপনি পাশে না থাকলে সামান্য একটা ঝড়ও আমাকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শুনলেন না তো? এবার বিশ্বাস হলো তো? আপনি নেই আজ 10টা দিন হলো। দেখুন না, আপনার সাথে সাথে আমার মুখের হাসিটুকু মিলিয়ে গিয়েছে। নিয়ম করে নিজের যত্ন নেওয়া হয় না। রাতে ঘুমোতেও পারি না, কারণ আপনি যে নেই। কার বুকে মাথা রেখে ঘুমাবো আমি, বলুন? কে হাত বাড়িয়ে দিয়ে বলবে, ময়মুন বুকে আসো? ঘুম না এলে কে মাথায় হাত বুলিয়ে দেবে? আপনার মতো করে কে ভালোবাসবে? এখন আর আমাকে এত আদর করে ময়মুন বলে কেউ ডাকে না। এই ডাকটা যেন কত যুগ হয়েছে শুনিনি। কবে আবার দেখা পাবো আপনার? কবে এসে বলবেন, ময়মুন আমি ফিরে এসেছি তোমার কাছে, ফিরে এসেছি তোমার কাছে? কবে আসবেন বলুন না? আপনি কি সত্যিই ফিরবেন, নাকি আমি মনের মাঝে মিথ্যে আশা নিয়ে দিন গুনছি? আপনাকে ছাড়া আমি শেষ হয়ে যাচ্ছি। ফিরে আসুন না। আমার কথা শুনলে হয়তো সবাই ভাববে আমি পাগল, কারণ আমি মৃত। মানুষের ফেরার অপেক্ষায় দিন গুনছি। কিন্তু সবাইকে কিভাবে বোঝাই আমার মনের মাঝে আপনি এখনো জীবিত আছেন?
সারাটি জীবনেই থাকবেন। থেমে আমার ভাগ্যটা এমন কেন? আমি যাকেই ভালোবেসে একটু আঁকড়ে ধরে বাঁচতে চাই তাকেই হারিয়ে ফেলি। মাকে ভালোবেসেছিলাম, মাও হারিয়ে গেল। মায়ের সাথে বাবাও হারিয়ে গেল, কারণ বাবা থেকেও নেই। তারপর আপনি এলেন আমার জীবনে, অঢেল সুখ আমার মাঝে বিলিয়ে দিলেন। আপনাকে পেয়ে সুখের রাজ্যে প্রবেশ করেছিলাম, আপনাকে ঘিরেই বাঁচতে চেয়েছিলাম, অথচ দেখেন সময়ের বিবর্তনে আজ আপনাকেও হারিয়ে ফেললাম। আপনিও আমায় ছেড়ে চলে গেলেন। কেন এমন করেন আপনারা? জানেন না আপনাদের ছাড়া আমি পথ হারা পথিক? আপনাদের ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, বুঝতে পারেন না? ফিরে আসুন প্লিজ, ফিরে আসুন। কথাগুলো বলতে বলতে রোদেলা কান্না করে ফেললো। বারান্দায় রেলিং ঘেঁষে বসে অঝরে কান্না করতে লাগলো। রোদেলার কান্নার আওয়াজ পেয়ে পাশের রুম থেকে নাজমা বেগম ছুটে এলেন। এসে রোদেলাকে বুকে জড়িয়ে নিলেন। তিনিও কাঁদছেন। একটা মানুষের বিয়োগ ব্যথায় সকলে আজ দিশেহারা। সেই মানুষটা যে সকলের মনে কতটুকু জুড়ে ছিল সেটা তো শুধুমাত্র তারাই জানে। প্রিয় মানুষের বিয়োগ ব্যথা সহজে কাটিয়ে ওঠা যায় না। এই ব্যথা সারাটি জীবন তর্পে তর্পে বেড়ায়। সময়ের গতিতে চলতে লাগলো। নিশ্চুপে উল্টে গেল ক্যালেন্ডারের পাতা। দেখতে দেখতে 8টি মাস পেরিয়ে গেল। গত হওয়া এই 8টি মাসে মাহমুদ পরিবারের আনন্দের দেখা মিলল না। রোদেলার কথা সত্যি হয়ে ফিরে এলো না তাহসিন। সবাই তার সুখ কাটিয়ে ওঠারই চেষ্টা করছে। তাহসিন আর রোদেলার ছেলে রুহানও একটু একটু করে বড় হচ্ছে। তাকে নিয়ে নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদের দিন কাটে। তার বয়স এখন 8 মাস 10 দিন। নিজে নিজে এখন বুঝতে পারে, একটু একটু করে কথা বলারও চেষ্টা করে। রোদেলা তো সব সময় ওকে বাবা ডাকতে শেখাতে চায়। সে চায় তার ছেলে যেন সর্বপ্রথম বাবাকেই ডাকে। ছেলেও মাশাআল্লাহ তার সাথে রেসপন্স করে। বাবা শব্দটা ভালো করে বলতে পারে না, বলে যে বাবা। অনেকটা সময় লাগায় রোদেলা ছেলের মুখে বাবা ডাকার চেষ্টা শুনে খুবই খুশি হয়। রোদেলা এখনো আগের মতোই চুপচাপ থাকে। ছেলের সাথে সারাক্ষণ কথা বলতে থাকে। ছেলে বোঝে না, তবু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে খিলখিল করে হেসে ওঠে। এতে রোদেলার প্রাণ জুড়ায়। ছেলের সাথে তার প্রতিটি গল্পই হয় তাহসিনকে নিয়ে। তাহসিন কি পছন্দ করত, কি করত না করত, সবটাই ছেলের সাথে বসে একা একা বকবক করতে থাকে। মাঝে মাঝে কথা বলতে বলতে চোখের কোণে পানি জমে। ক্যান্টনমেন্ট ছেড়ে আসার দিনটি ছিল তার জন্য অসহ্য যন্ত্রণাদায়ক। ক্যান্টনমেন্টে ছেড়ে আসার দিন নিহা আর শান্ত আসে। আসার সময় নিহা রোদেলাকে জড়িয়ে হাও মাও করে কেঁদে ফেলে। তবে রোদেলা কাঁদে না। তার যেন কান্না করা বারণ। সে যেন নিজের মনে পাথর চাপা দিয়ে রেখেছে। কোয়ার্টার থেকে বেরিয়ে ফিরে ফিরে রোদেলা পিছু চায়। শেষবারের মতো নিজেদের রুমখানা দেখে নেয়। এইখানে একদিন এসেছিল মনের মাঝে লজ্জা, ভয় আর আনন্দ নিয়ে। তাহসিনের সাথে অনেকদিন পর দেখা হবে বিধায় কতটা আনন্দর সাথে লজ্জাও লেগেছিল, আর ভয় লেগেছিল তাহসিন যদি এখানে দেখে বকা দেয়। অথচ এমন কিছুই হয়নি। তাহসিন কত সুন্দর করে না তাকে গ্রহণ করে নিয়েছে। এখানে তাদের কত সুন্দর মিষ্টি মধুর স্মৃতি জমেছিল। এক একটা দিন কতটাই না সুখের কাটছিল। সবটাই শেষ হয়ে গেল। ক্যান্টনমেন্ট ছেড়ে এসেছে 8 মাস হয়েছে। গত 8 মাসে একটি বাড়ির জন্য আর ক্যান্টনমেন্টে যাওয়া হয়নি। যদিও বাসায় আসার 1 মাসের মাথায় রোদেলা যেতে চেয়েছিল, কিন্তু রোদেলার শ্বশুর শাশুড়ি যেতে দেয়নি। ওখানে গেলে মেয়েটা ভেঙে পড়বে। এর উপর রুহানও ছোট, তাই যেতে দেওয়া হয়নি। ক্যান্টনমেন্ট থেকে আসার এই 8 মাসে নিহার সাথে প্রায়ই কথা হয়। নিহা ভিডিও কল দিয়ে রুহানকে দেখে। রুহানও যেন এই কয়টা দিনে নিহাকে বেশ ভালোই চিনে ফেলেছে। নিহা কল দিলেই রুহান ফোনের এপাশ থেকে খিলখিল করে হাসবে। তার হাসি দিয়ে সবার মন জয় করে ফেলে। তার চেহারার হাসিটুকু তার বাবার মতোই হয়েছে, যার দরুন রোদেলার বুকটা ছটফট করে ওঠে। তার বাবা তাকে দেখতে পেল না। এতটা দুর্ভাগ্য নিয়ে ছেলেটা জন্মিয়েছে। নিহা আর শান্তর সম্পর্কের এতদিনে বদল ঘটেনি। এখনো বন্ধুত্বের সম্পর্কে টিকে আছে। বেশ ভালোই কাটছিল, কিন্তু এভাবে তো আর চলতে পারে না। নিহার অভিমান হয়, মনের মাঝে সূক্ষ্ম ব্যথা হয়। এতগুলো দিনেও সে শান্তর মনে জায়গা করে নিতে পারল না। নিহা অনেকটা অভিমান করেই প্রায় 1 সপ্তাহ ধরে শান্তর সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। এদিকে শান্ত মাঝে দিয়ে একদিন ফোন করেছিল। নিহা ফোন রিসিভ করেনি। এরপর শান্ত আর নিহাকে ফোনই করেনি। নিহা বুঝে ফেলেছে সম্পর্ক আর হওয়ার নয়। এতদিন নিহা ভেবে এসেছিল শান্ত হয়তো তাকে একটু হলেও ভালোবাসে, তাই তো সে হাল ছাড়েনি।
কিন্তু এখন হাল না ছেড়ে উপায় নেই। নিহার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আগামীকাল এঙ্গেজমেন্ট। নিহার তার ভাগ্যকে মেনে নিল। তার ভাগ্যে হয়তো শান্ত নামের পুরুষটি নেই। আজ 1 সপ্তাহ পর নিহা শান্তকে কল দিল আর বলল কলেজের সামনে যেন একটু আসে, কথা আছে। শান্ত জানালো সে আসবে। নিহা বিকেলের দিকে আসতে বলল। বিকেল হতে রেডি হয়ে নিহা কলেজের সামনে গিয়ে শান্তর জন্য অপেক্ষা করলো। শান্ত আসতে একটুখানি লেট করলো। শান্ত আসতে নিহা শান্তর দিকে মলিন চোখে তাকিয়ে রইল। তার মনের ভেতরে যেন সুনামির ঢেউ বয়ে যাচ্ছে, যে ঢেউ তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। শান্ত নিহার মলিন চোখের দিকে খেয়াল করলো না। খেয়াল করলে হয়তো দেখতে পেত চঞ্চল মেয়েটা কেমন নির্জীব হয়ে গিয়েছে। শান্ত পিঞ্চ মেরে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।